নিউজ করে যাব, শুধু নিউজ না, নিউজের পর নিউজে যদি আর কিছু থাকে আমি সেটা করব। আর আমার ক্ষতি করবে সঞ্জিত সাহা। আমি দেখতে চাই রাজের দুলাভাই সঞ্জিত সাহা আমার কি করতে পারে। আমি চ্যালেঞ্জ করলাম, যদি আজকে আমার কোনো অ্যাক্সিডেন্ট হয় এবং যদি সঞ্জিত সাহার উপর এটা বিষয়টা না আসে, এটা সাংবাদিক ভাইয়েরা আপনারা দেখবেন। আজকে এই সঞ্জিত সাহার জন্য, রাজের মার জন্য আমার রাজ আমার কাছে নাই, আমার অধিকার থেকে আমি বঞ্চিত। আমি যখন আমার অধিকারটা নিয়ে মিডিয়ায় কথা বলছি তাদের ভালো লাগছে না, তাদের সম্মানও লাগছে না। আর যখন আপনার ছেলে 2 মাস আমার সাথে থাকলো তখন কি হয়েছিল? তখন আমার কাছে খারাপ লাগে না? এই যে আপনার ছেলেকে আপনি যে আটকে রাখছেন, এখন আমার সম্মানটা যে চলে গেছে, আমার বাবা মা আমার পাশে নাই, আমার কি কষ্ট হচ্ছে না? ও আপনার ছেলের সম্মান, ছেলের জন্য আপনাদের সম্মান চলে গেল, এটা আপনাদের লাগতেছে। আর আমার সাথে 2 মাস আপনার ছেলে থাকলো, আমার ফ্যামিলির কাছে লাগবে না, আমার কাছে লাগবে না? এত বড় সাহস সঞ্জিত সাহার? আপনার ফ্রেন্ডকে পাঠায় আমার বাবা মাকে বলেন যে পরে কিছু হলে কিন্তু আমাদের বলতে পারবেন না। কেন তোমাদের বলবে না? তোমাদের জন্য তো আজকে আমার এই লাইফটা নষ্ট হয়েছে, তোমার ছেলের জন্য, তোমার সাহার জন্য আজকে আমার লাইফটা নষ্ট হয়েছে। সো আমি 100 বার মিডিয়ায় নিউজ করবো, 100 বার বলবো, যত পর্যন্ত আমি সঞ্জিত সাহার আমার বিচার না করবে, রাজে আমাকে অ্যাকসেপ্ট না করবে, আমি তত পর্যন্ত নিউজ করবো, তত পর্যন্ত বলে যাবো। এবং আরেকটা কথা, আচ্ছা আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে কি কাট করেন, একটু কাট করে নিব, ইয়া দুইটাই কাট, তিনটাই কাট, দুটোও কাট, দুটোও কাট, কাট করে নাও ভালো। কই যাবে প্রশ্ন এদিকে না করলে করেন। কোথায় আমার অফিসে আসছে, কোথায় এই তোমার কি নিউজ সাংবাদিকরা কি নিউজ করে জানো? আমি একটা নিউজ দিছি যে আমার ঠিক করতে ওই সব নিউজ ছাপা দেয়। খারাপ লোক, কিছু বলেন নাই। কিসের খারাপ? তোমরা দুষ্টুমি করে, ইচ্ছা করে করো। কিছু বলেন নাই আপনি? দুষ্টুমি করে, রাইট। আচ্ছা যাই হোক, ওকে যাই, সেটা আবারও যাবো। হ্যাঁ যাইবে। ইয়া রেডি, কন্টিনিউ। আচ্ছা আপনাকে কি থ্রেড দিয়েছে এবং আপনি কি মনে করেন এটা যে থ্রেড দিয়েছে সঞ্জিত সাহা কি হয়, এবং কি থ্রেড দিয়েছে? আপনি থ্রেড দিয়েছে যে আপনি কোনো মামলা করবেন কিনা কিংবা জিডি করবেন কিনা? আমার বাবা মাকে বলেছে আপনার মেয়ে যদি নিউজ প্রচারগুলো বন্ধ না করে তাহলে আমরা হয়তোবা নুপুরের কোনো ক্ষতি করতে পারি, এর জন্য আপনারা পরে মামলা করতে পারবেন না, পরে আমাদের দোষ দিতে পারবেন না। তো আমার কথা, তোমাদের এত বড় সাহস, তোমরা আমার বাসায় যাও, আমার বাবা মাকে বলো, মানে আমি যদি আজকে রাজের মাকে যে কথাগুলো বলি যে আপনার ছেলে আমার সাথে 2 মাস থাকছে জামাই বউয়ের মতো, এখন আপনার ছেলে যদি বিয়ে না করে তাহলে কিন্তু আপনার ছেলে যদি কোনো কিছু করি আমাকে কিন্তু পরে কিছু বলতে পারবেন না, তখন আপনাদের কাছে কেমন লাগবে, রাজের মার কাছে কেমন লাগবে? আমার বাবা মার সন্তান তাদের কাছে গিয়ে বলে আসে যে নুপুর যদি প্রচার মানে নিউজ প্রচার বন্ধ না করে এবং ও যদি স্টপ না হয় তাহলে কিন্তু আমরা তার একটা অ্যাক্সিডেন্ট করবো, এটার পরে আমাদের ধরতে পারবেন না। আমি আসলে বুঝলাম না সঞ্জিত সাহা এত বড় সাহস হয় কি করে, তার ফ্রেন্ডকে আমার বাসা পাঠায় আমার বাবা মাকে বলে এই কথা। আমি আসলে মানতে পারছি এই সাবজেক্টটা। আমার একটাই কথা, সাংবাদিক ভাইয়ারা আপনারা কিন্তু এটা প্রমাণ থাকবেন যে আমার বাসায় সঞ্জিত সাহা তার বন্ধু পাঠিয়ে আমার বাবা মাকে এই ধরনের কথাগুলো বলেছে। আজকে যদি আমি তো আজকে আমার বাসা না থাকি না, আমার বাবা আমাকে বের করে দিয়েছে। শুধু বের করা না, যদি আজকে আমার জীবন তো অলরেডি অনেক কিছু ঘটেই গেল, কিন্তু আমি যদি এখন কোনো অ্যাক্সিডেন্ট করি বড় ধরনের, এই দায় থাকবে সঞ্জিত সাহা, রাজের মা। আপনারা ভাই এই সাবজেক্টটা দেখবেন। আপনি কি এই মানে অ্যাক্সিডেন্ট একটু চুলটা সামনে দিয়ে সরান, দেখা যাচ্ছে না, একটু এদিকে করবেন হালকা। আপনি কি অ্যাক্সিডেন্টের ভয় দেখাচ্ছেন তাদের? কি করবেন আপনি আসলে? আপনি যদি সঞ্জিত সাহা যদি তার দুলাভাই যে তাকে যদি আটকে রাখে কিংবা আপনাকে না রাখে, আপনি কি করবেন? সঞ্জিত সাহা বা রাজের মা যদি আজকে আটকিয়ে রাখে জোর করে, একটা মানুষকে কতদিন আটকিয়ে রাখা যায়? একটা মানুষকে আমি জোর করে তার শরীরটা আটকে রাখতে পারবো, মনকে না। কিন্তু একটা মানুষের যদি মন আটকানো না যায়, অবশ্যই একটা সময় গিয়ে রাজ কিন্তু অবশ্যই আমার কাছে আসবে। আমার কথা হচ্ছে রাজ যেহেতু আসবেই, তো ফ্যামিলির মাধ্যমে কেন আসে না? ফ্যামিলি আমাকে অ্যাকসেপ্ট করো। ফ্যামিলি কি বুঝতে পারছে না যে রাজ আমাকে এতটা ভালোবাসে বলেই আজকে ফ্যামিলি এরকম ক্রেজি হয়ে গেছে? ফ্যামিলিরা কেন রাজকে আটকাবে? ফ্যামিলিরা রাজকে ছেড়ে দেখুক রাজ কোথায় যায়, তখন তো বুঝতে পারবে আসলে রাজ আমাকে ভালোবাসে না ফ্যামিলিকে ভালোবাসে। আচ্ছা রেডি, স্টপ। আচ্ছা এই চালু করে দিচ্ছি। আচ্ছা
রাজ আপনার কি দেখে, এমন কি দেখে যে আপনার কাছে আসতেই হবে? লাইফে না আমাদের জীবনে আমরা যে কোনো মানুষকে ভালো লাগতেই পারে, তার চেহারা, তার শরীর, তার বিহেভ ভালো লাগতেই পারে, কিন্তু তার ভেতরেও না ভালো লাগা একটা, ভালোবাসা একটা। তো রাজকে শুধু আমি ভালো লাগাটাই দিইনি, ভালোবাসাটাও দিয়েছি। এতটাই ভালো লাগাতে দিয়েছি যে রাজ লাইফে যতগুলো মেয়ের সাথে ফ্রেন্ডশিপ ছিল তার চেয়ে বেস্ট আমি ছিলাম। এর জন্য রাজ আমার কাছে আসবে এবং রাজ আমাকে ভালোবাসে। রাজ যদি আমাকে ভালো না বাসতো তাহলে আজকে 1 মাসের বেশি হয়ে গেছে রাজকে কিন্তু সারা ঢাকা শহরে খুঁজে পাচ্ছি না আমি। তো রাজ কেন পাচ্ছি না? অবশ্যই রাজকে লুকিয়ে রাখা হয়েছে। আচ্ছা, আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে আমরা যেটা মানে সোশ্যাল মিডিয়াতে যেগুলি বলতেছি সেগুলি থেকে করতেছি, কারণ আমাদের জানা উচিত আপনার কোন জিনিসটা বেশি সুন্দর, যেটা দেখে রাত বেশি আকর্ষণ হচ্ছে? আমার কাছে মনে হয় আমার ফেস, আমার বিহেভ। আমার শরীর তো কোনো সাবজেক্ট না। শরীর সাবজেক্ট যদি হতো তার 2 মাস একটা ছেলে একটা মেয়ের সাথে লিভ টুগেদার করে না। একটা মানুষ তখনই একটা মানুষের পাশে থাকে যদি তার বিহেভ, তার ভেতরে সততা এগুলো পায়। তো আমার কাছে মনে হয় রাজ আমার কাছে সততা পেয়েছে এবং ভালোবাসা অপরন্ত, যার 5টা মেয়ের মাঝে পায়নি। এমন না যে আমি আসার আগে রাজের লাইফে কেউ আসেনি, অবশ্যই এসছে, কিন্তু তারা তো আমার মতো ছিল না। আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে কি অনেকে বলছেন আপনার কি রাজের আগে কোনো বয়ফ্রেন্ড ছিল না, কারণ আমি আমার ক্যারিয়ার নিয়ে অনেক ব্যস্ত, আমি আমার জীবনকে নিয়ে অনেক ব্যস্ত। আমি মিডিয়াতে কাজ করেছি, বাস 2-1টা কাজ করেছি, কিন্তু আমার মিডিয়াতে আমার কোনো কাজ নাই। অনেক পাবলিকই জিজ্ঞেস করে যে এই আপু নায়িকা বা অ্যাক্ট্রেস কীভাবে হয়, ওর তো কোনো কাজ আমার মিডিয়াতে দেখি নাই। দেখবে কী করে? আমি তো কাজ করেছি খুবই কম। তো কম কাজ করলে মানুষের চোখে পড়ে না, তবে শুধু সাংবাদিকরাই বলতে পারে যে কোন আর্টিস্ট কী কাজ করেছে। আরেকটা বিষয়, কালকে আমার বাসায় যারা গিয়েছে, সঞ্জিত সাহার ফ্রেন্ড যারা গিয়েছিল, ওরা আমার বাবা মাকে জিজ্ঞেস করেছে আমার বিয়ে হয়েছিল কিনা, এবং নূপুর তো যথেষ্ট বড় হয়েছে, বিয়ে এখনো হয়নি কেন। তো বাবা মা বলছে যে ওকে বিয়ে দিতে চেয়েছিলাম কিন্তু বিয়ে করে নাই। তো এখন আমার কথা হচ্ছে সঞ্জিত সাহা এবং রাজের ফ্যামিলিকে বলতে চাই, আপনাদের যদি এতই সন্দেহ থাকে আমার বিয়ে নিয়ে, আপনারা একটু সার্চ করেন, কোর্টে যান। প্রত্যেকটা কোর্টে কিন্তু আপনার নোটিশ থাকে বিয়ের বা কাবিননামা। আপনারা সার্চ করেন, সার্চ করলে কিন্তু অবশ্যই পেয়ে যাবেন যে আসলে বিয়ে আমার হয়েছে কিনা, তাই না? আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি আপনার বয়ফ্রেন্ড ছিল আগে, কোনো বয়ফ্রেন্ড ছিল না অনেকগুলো, আপনি কি ভাবছেন ছিলেন এই সম্পর্কে? এইটা নিয়ে আমি আসলে কোনো কথা বলতে চাচ্ছি না। অনেকে বলছে যে এত ভালোবাসে একটা মেয়েকে, এত ছেলেকে, এত মেয়ে, কিন্তু আপনি বলতেছেন কোনো বয়ফ্রেন্ড ছিল না, তার মানে আপনি ভার্জিন ছিলেন। আচ্ছা, এইটা নিয়ে তুমি কোনো কথা বলতে চাচ্ছি না, সরি। আচ্ছা, যাই হোক, আসলে এই যে সঞ্জিত শাহ যে বারবার আপনাকে এই যে ছেড়ে দিচ্ছে, এবং আপনাকে যদি ভালোই বাসতো রাজ, তাহলে আপনার সাথে একবার হলেও যোগাযোগ করার চেষ্টা করতো। আচ্ছা, রাজ যদি আমাকে ভালোই বাসতো তাহলে আমার সাথে একবারও যোগাযোগ করতো। এখন আপনিও শিওর না, আমিও শিওর না রাজ কিভাবে আছে, রাজ কোথায় আছে। তো একটা মানুষকে যদি আমি নাই জানতেছি যে রাজ কিভাবে আছে, কোথায়, ধরেন রাজ স্ব-ইচ্ছে লুকিয়ে আছে আমার কাছ থেকে, তো সারা ঢাকা শহর রাজ কিন্তু ঘরে থাকার মতো ছেলে না, এবং বাইক ছাড়া চলতে পারে না। রাজের বাইকটা কিন্তু বাসায় পড়ে আছে এবং ধুলোবালি, এই বাইকটি ইউজ হচ্ছে দেখে বোঝা যায়, কথাটা বুঝেন। রাজ যদি ঢাকা শহরে ঘুরে বেড়াতো, রাজ কোথায় কোথায় যায় ওই জায়গাগুলো আমার জানা আছে। তো একটা লোক হইলেও কিন্তু বলতো যে হ্যাঁ রাজ আসছিল, কিন্তু একটা লোকই কিন্তু আমাকে বলে নাই যে রাজ আসছে। ধরেন আমার সাথে রাজের যোগাযোগ বন্ধ, রাজ ইচ্ছে করে কথা বলছে না, কিন্তু ছেলে মানুষ একটু ঘোরার জন্য, একটু খাওয়া দাওয়া করার জন্য, একটু স্মোকিং করার জন্য অবশ্যই একটা না একটা জায়গায় সে যেতে পারে, কিন্তু একটা জায়গা কিন্তু সে নাই। রাজের বাসা কোথায়? পূর্ব রায়ের বাজার, তার মানে ধানমন্ডির কাছাকাছি। রাজের যেসব রেস্টুরেন্টে খেতে যেত, রিল্যাক্স করতে যেত, আড্ডা দিতে যেত, একটা জায়গা কিন্তু রাজ নাই। ধানমন্ডির বাইরেও যতগুলো জায়গা আছে যেখানে আমি রাজের সাথে ঘুরতাম, ওইখানে একটা লোক বলতে পারবে না রাজ এই 1-1.5 মাসে আসছে। তো আপনারা বলেন, একটা ছেলে যদি ঢাকার বাইরে থাকতো, ঝামেলা আছে তোর পেজই ঝামেলা, তুই জানোস না, পরে বলবো। ওকে, ডান না। আচ্ছা, যাই হোক, আপনি রাজের যে পরে করো না, আবার স্টপ, এখন স্টপ করো।
ব্যাক টু স্টপ করো ভাইয়া প্লিজ Seriously stop নিউজ করো। করে দেখো Stop দেখো করো, ভাইয়া, seriously. এটা কিন্তু নিউজ করবে না। আচ্ছা রে আমরা কথা বলছি স্টপ করা স্টপ করা লাইভ চলতেছে তুমি off করো। লাইট তো জ্বলবে না আপনি লক করেন। আচ্ছা ওকে হ্যাঁ এখন ঠিক আছে। ওকে মডেল আচ্ছা যে আপনি বলেছেন এবার রোল দে কেন কথা বলছি না? কথা শুনি আগে কি বলে ভাইয়া? আচ্ছা না ভাইয়া বলো। পাক না। আচ্ছা আচ্ছা অফিসার ওকে দিতে তোমার লাইভে সবাই চলে আসে অফিসার তাড়াতাড়ি ওকে দাও রোল দাও হ্যাঁ ভাইয়া প্রশ্ন আচ্ছা আপনি বলেছেন যে আসলে রাজ আপনাকে অনেক ভালোবাসতো অনেক আসলে আমরা জানি যে ছেলেদের ভালোবাসা হচ্ছে গিয়ে কয়েকদিন থাকে পরে আর কয়েকদিন হয় যেহেতু সে ড্রিঙ্ক করতো আপনি জানি ভালোবাসা কয়েকদিন থাকে না। ভালোবাসা জি কয়েকদিন থাকে না। ভালোবাসা কয়েকদিন থাকে না। ওটা ভালো লাগে বলে। ভালোবাসা এমন একটা ফিলিংস যাকে আমি না দেখলেও তাকে দেখতে পাই, যাকে কাছে না পেয়েও তাকে কাছে পাচ্ছি, সেটা কি ভালোবাসা বলে। যেমন আজকে 1-1.5 মাসের মতো হবে আমি রাজকে পাচ্ছি না, রাজের সাথে আমার কথা হচ্ছে না, কিন্তু আমি কি প্রতি মুহূর্তে রাজকে দেখি, আমার চোখে ভাসে। রাজকে নিয়ে যেখানে যেখানে ঘুরতে গিয়েছি সেখানে রাজকে খুঁজে পাই, এটাকে ভালোবাসা বলে। কিন্তু ভালো লাগা হচ্ছে 2 দিনই শেষ হয়ে যায়। তো আপনাদের বুঝতে হবে রাত যদি আমাকে মানে মানে এনজয় যেটাকে বলে, যে একটা মেয়েকে আমি ইউজ করতে চাই, সেটা 1 দিন 5 দিন 1 সপ্তাহ 20 দিন টানা 2 মাস আমার সাথে ছিল। রাতে ড্রিঙ্কস করতো, মানে মাতাল যেটাকে বলে। একটা মাতাল সে 2 মাস একটা মেয়ের সাথে থাকবে, এটা কি সম্ভব? সম্ভব না। মানে আপনি হয়তো একটানা বলতেছি আমি আপনি হয়তো তাকে একটানা দিচ্ছেন তাই বলে থাকছিল। একটানা দিলাম, ধরেন আমি একটানাই দিয়েছি, কারণ একটানা একটা মাস কতক্ষণ খেতে পারে। আমি যদি আপনাকে 1 প্লেট খাবার দিই, একদম আপনার পছন্দের খাবার, আপনি খেয়েছেন, আমি আপনাকে আবার দিচ্ছি, আবার খাও, আবার খাও, আবার খাও, আপনি খেতে পারবেন? এটা সম্ভব না। তো আমি যদি তাকে এক নাগলে দিতেই থাকি তাহলে সে কীভাবে মানে এতগুলো খায় কেমনে? যদি তার ভালো না লাগে, যদি তার হজম করার শক্তি না থাকে। তো রাজের হজম করার শক্তি ছিল, ভালো লাগাও ছিল, এর জন্য সে 2 মাস খেয়েছে। আপনি তার প্রতি কিসে আকৃষ্ট ছিলেন কিংবা উইক ছিল? ওই যে বিহেভ, সততা, সেম সাবজেক্ট রাজের কাছে যা ছিল আমার কাছে সেটাই ছিল, এর জন্য রাজকে আমি তারা ভালোবেসেছি। আচ্ছা রাজের সাথে পরিচয় হয়েছে আপনি বলেছেন মদ খেতে, হ্যাঁ রাইট? আসলে একটা বারে মদ খেতে তারা যায়, আর তাদের হয়তো অনেক গার্লফ্রেন্ড থাকতে পারে, তাদের হয়তো অনেকে। আপনি কি মনে করেন যে আসলে রাজ কি ভালো ছেলে? হ্যাঁ রাজ ভালো ছিল। মদ খেলে যে মানুষ খারাপ হয়ে যায়, বাইরে গেলে যে মানুষ খারাপ হয়ে যায়, এটা কিন্তু ভুল কথা। কারণ আমিও তো মদ খাই বা আমি তো বাইরে যাই, কই আমার সাথে তো এরকম রাজের মতো সম্পর্ক কারোর সাথে হয়নি। আমি রাজের মতো কাউকে ফিল করি নাই, তাহলে আমি কি খারাপ? অবশ্যই না। মদ খেলে মানুষ খারাপ হয় না। আপনি জানেন যেখানে মদ বিক্রি হয় সেখানে নামাজ পড়ে মানুষ, যেখানে মদ বিক্রি হয় সেখানে মানুষ রোজা রাখে। তো যেখানে মদ বিক্রি হচ্ছে, যেখানে বার, ওই বারে কিন্তু আপনার নামাজ পড়তেছে, ওইখান থেকে মানুষের বিয়ে হচ্ছে, ওইখানে মানুষ রোজা রাখতেছে, ইফতারি করতেছে। তো আপনি কি বলতে চান যারা মদ বিক্রি করে তারা খারাপ বা মদের বারটা খারাপ? অবশ্যই না। মদের বার যদি খারাপই হতো সেখানে কেউ নামাজ পড়তো না, সেখানে মানুষ ইফতারি করতো না, সেখানে মানুষ রোজা রাখতো না। আপনার ভুল ধারণা। তার মানে আপনি বলতেই পারেন যে যেখানে যারা মদ খাইতে যায় বা যেখানে ক্লাবগুলোতে মানে আনন্দ ফুর্তি করতে যায়, এটা কি আসলে ভালো জায়গা? আপনার কাছে এটাই মনে আমি হচ্ছে? একটু বলি, আমি সবকিছু নিজের কাছে। আমি যদি কারোর সাথে কিছু করতে চাই, আমি কিন্তু বোরখা পরে আমার বাসায় বসে করতে পারি। আর আমি যদি ভালো থাকতে চাই, আমি বোরখা ছাড়া ওয়েস্টার্ন কাপড় পরে, আমি একদম খোলামেলা কাপড় পরি। দেখুন আমার চোখের আইকনটা, মানে আমার দৃষ্টিটা কেমন, আমি কিভাবে দেখছি। আমি যদি একজন লোককে ভালো মনে করি সে ভালো, আমি যদি একটা লোককে খারাপ মনে করি খারাপ। আমি বাইরে যাচ্ছি, আমি ওয়েস্টার্ন কাপড় পরে খাচ্ছি, এটা আমার নিজের পার্সনের সাথে। আমি যদি মনে করি আমি বাসা বসে বোরখা পরছি, আমি 5টা ছেলের মুখ দেখতেছি না, এরপর আমি মদ খাচ্ছি, ঘরে বসে অনেক কিছু করতেছি, তো ইচ্ছেটা ইম্পর্টেন্ট। আমি আসলে কি চাই? আমি খারাপ কাজ করতে চাইলে ঘরে বসে করতে পারি, আমি ভালো কাজ করতে চাইলে আমি মদের বাড়ি গিয়েও ভালো কাজ করতে পারি। আর 5টা মানুষ খেতে বসছে, 5টা মানুষ খাওয়া মানেই না যে আমার 5টা মানুষের কাছে যেতে হবে, 5টা মানুষের সাথে আমার সঙ্গ নিতে হবে, এরকম না। আমি গেস্টি খাওয়ার জন্য আমি খাবো, আমি চলে আসবো, আর কিছুই না। এখন আমি যদি আমার সাথে কেউ জোর করবে না যে তোমাকে বসতেই হবে, খেতেই হবে, সেটা এরকম না, তোমাকে যেতেই হবে এরকম না। প্রত্যেকটা মানুষের স্বাধীনতা আছে, খাওয়া, ফিজিক্যাল রিলেশন,
আড্ডা মারা সব কিছু নিজের উপর ডিপেন্ড করে আমি কি চাই। তো আমি যদি আমার ভাবনাটাকে ভালো রাখি, আমি অবশ্যই বাইরে থেকেও নিজেকে ভালো রাখতে পারি। এবং মানে 2 মাস 2.5 মাসের মধ্যে কতদিন গিয়েছেন রাজের সাথে, আপনি ওইখানে মিট করেছেন? আমাদের রিলেশন যতদিন ছিল ততদিনই ওর সাথে গিয়েছি, কারণ রাজ আর আমি তো সেম ছিলাম, সব কিছুতে রাজ আর আমি সেম, এই তো। কিন্তু আমার কাছে মনে হচ্ছে কালকে যে ঘটনাটা ঘটেছে ওটা নিয়ে আমরা যদি আলোচনা করি সবচেয়ে ভালো হয়। আর রাজের সাথে কি হয়েছে, কোথা থেকে শুরু হয়েছে, কত দূর গিয়েছে, সব কিছু আমার মনে হয় মোটামুটি আপনারা জানেন, পাবলিকও জানে। কিন্তু আমার একটাই কথা হচ্ছে যে কালকে সঞ্জিতের ফ্রেন্ড আমার বাসায় গেল, আমার বাবা মাকে থ্রেট দিল, আর বললো যে আমার যদি কিছু হয় তাহলে যেন আমার ফ্যামিলি ওদেরকে কিছু না বলে, পরে যেন কিছু বলতে না পারে। এটা আসলে আমি মানতে পারতেছি না। সঞ্জিত সাহেব তোমরা শাস্তি করে হয় আমার বাবা মার কাছে তার বন্ধু পাঠিয়ে আমার বাবা মাকে তারা বলে আসে, আপনার মেয়ে যদি না থামে, আপনার মেয়ে যদি নিউজ স্টপ না করে, আপনার মেয়ে এত বড় সাহস আমাদের বাসায় গিয়ে বুয়াকে মারতেছে, দরজা লাঠি দিয়ে ভাঙতে চাচ্ছে, আমার অফিসে গিয়ে নিউজ করছে, আমার 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 যোগ্যতা আমি করবো, 100 বার করবো, কেন করবো না? আমার অধিকার পাওয়ার জন্য আমি 100 বার করবো। আমি 100 বার বলছি, আমি যতক্ষণ রাজকে পাবো না, আমি আমার 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 সমাধান হবে না তত পর্যন্তই আমি রাজের দুলাভাই সঞ্জিত শাহকে ছাড়ছি না, রাজের মাকেও ছাড়ছি না। তো আমার কথা হচ্ছে, আপনি আবারও বলেন তাকে ছাড়ছেন না, কিসের জন্য ছাড়ছেন না? সঞ্জিত শাহকে ছাড়বো না, রাজের মাকে ছাড়বো না, কারণ আমার রাজকে যত পর্যন্ত না দিবে আমি ছাড়বো না। আপনার আমার বাসায় গিয়ে সঞ্জিত শাহের বন্ধু আমার বাসায় গিয়ে আমার বাবা আমাকে বলে আসে, ও যদি নিউজ স্টপ না করে আমরা কিন্তু পরে যদি কিছু করি আপনারা আমার কিছু বলতে পারবেন না। আমি নিউজ করব, তোমার বাপের কি? সঞ্জিত সাহেব, আমি নিউজ করবো, তোমার সমস্যা কোন জায়গায়? তুমি তো তোমার সালা আটকে রাখছো, তা তোমার সালা নামে দিয়ে দাও, আমার জামাই নামে দাও। তুমি আমার জামাই আটকে রাখো, আমার বয়ফ্রেন্ড আটকে রাখবো, আর আমি কি চুপ করে বসে থাকবো? রাজের দুলাভাইয়ের সাথে আপনার যোগাযোগ হয়েছে কিনা, বা সে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে কিনা? না না, সঞ্জিত শাহ আমাকে কথা বলার চান্সই দিচ্ছে না। এখন আমার কথা, আমাকে তুমি যদি কথা বলার সুযোগ না দাও তাহলে আমি কোথায় যাবো? আমি কোর্টে গিয়েছি, আমি থানায় গিয়েছি, আমি নিউজ করছি, এবং এই নিউজ সারাক্ষণ চলবে, কন্টিনিউ থাকবে। কারণ আমি যত পর্যন্ত আমার রাজকে আমি পাবো না, যত পর্যন্ত সঞ্জিত শাহ আমাকে একটা সমাধান না দিবে, আমি এরকম নিউজ করে যাব। সঞ্জিত শাহ বলছে না ওর বন্ধুদের আমাদের বাসা পাঠায় যে আমি যদি নিউজ কন্টিনিউ করি তাহলে আমার একটা ঝামেলা করবে। আমিও দেখতে চাই সঞ্জিত শাহ তুমি আমাকে কি করো। আমার জীবনে তো অনেক ঘটনা তোমার জন্য ঘটে গেছে, এখন যদি আমার জানে আমার ইজ্জত গেছে, তুমি আমার ইজ্জত নষ্ট করছো তোমার শালাকে দিয়া, মিডিয়ার মধ্যে আমার নিউজ করা ছাড়ছো, তুমি রাস্তা নামা ছাড়ছো সঞ্জিত শাহ তুমি আমাকে। এখন যদি আমার জানে আমার শরীরে কোনো কিছু আসে, আমি মিডিয়া সাংবাদিকদের বলে রাখছি, টোটাল দায়িত্ব হবে সঞ্জিত সাহা, রাজের দুলাভাই। কালকের ঘটনায় মানে যে আপনার সাথে আপনার ফ্যামিলির সাথে যে বিহেভটা হলো, মানে আপনি কি নিজের থেকে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন কিনা? আমি এখনো সঞ্জিত শাহ বা রাজের ফ্যামিলির সাথে যোগাযোগ করতে করি নাই। আমার কাছে মনে হয় ওদের সাথে যোগাযোগ করে আমার কোনো কাজ হবে না। ওদের একটাই টার্গেট যে আমি কোর্টে যাব, কোর্টে গিয়ে আপোষে কিভাবে কাজ হয় সেভাবে কাজ করবে। এখন আমার কথা হচ্ছে যারা আমাকে মেনে নিচ্ছে না ফ্যামিলিগতভাবে, আমি এত কিছু করতেছি, আমার সাথে তারা কন্ট্যাক্ট করতেছে, তারা করে যে কথা বলে, করে যে এমন কি কথা বলবে, সব কিছু প্ল্যান সঞ্জিত সাহা করতেছে। এগুলা সঞ্জিত সাহা, তুমি যতই প্ল্যান করো, কোর্টে গিয়ে তুমি কি করবা? কেরামতি কোনো লাভ হবে না। তুমি যে গল্প সাজাইছো না, প্রত্যেকটা লাইন বা লাইন আমার মুখস্থ, তুমি কোর্টে গিয়ে কি করতে পারো? তো আমি বলবো মামলা আমি করেছি, মামলা কত দূর যাইবো কি হবে সেটা আমার দায়িত্ব। মামলা তো আমি করছি, আমার বাপ মা করে নাই, আমার বাবা মা মামলা করে নাই, মামলা আমি করছি, রাজের গার্লফ্রেন্ড মামলা করছে। তো আমার হিসাব আমি বুঝবো আমি কখন কোর্টে কি করব। এখন আমাকে তুমি প্রেশার দিতে পারো না আমি কেন কোর্টে গিয়ে এখনো অরিন মামলা করতেছি না, কেন রাজেরকে খোঁজার জন্য পারমিশন দেওয়া হচ্ছে না। এটা আমার সাবজেক্ট, আমার মামলা আমি কিভাবে চালাবো, কত দূর চালাবো, কি করবো, এটা আমার সাবজেক্ট। সঞ্জিত শাহ, তুমি আমাকে বলে দিতে পারো না, তুমি আমার বাবা মাকে বলতে পারো না যে আপনার কোর্টে আসেন, আমরা বসি। তোমাদের যদি এত বসার ইচ্ছা থাকতো না, কালকে যখন তুমি তো বন্ধুদের পাঠিয়েছো তখনই তুমি আমার বাবা মার সাথে বলতে পারতা যে আমরা ফ্যামিলি বসতে চাই, আপনারা বসেন, কবে বসবেন।
তোমার সেটা না বলে সন্দীপ সাহেব বন্ধু গার্লফ্রেন্ড মানে সরি গার্লফ্রেন্ড না বান্ধবী বলে বন্ধুরা বলে যে নূপুর যেন আর নিউজ না করে, আমি নিউজ করব, আমি 14 গোষ্ঠীর যা মন চাইবো। তোমার বাপের কি সন্দীপ সাহা? তোমার যদি এত সমস্যা হতো, তোমাদের যদি এত সম্মান থাকতো না, তাহলে আমি নূপুর কাছকে রাস্তা নামাইতে না, আমি নূপুর কাছকে নিউজ করার জন্য তোমরা বাধ্য করতে না। তোমরা আমাকে মেনে নাও, আমার আজকে আমাকে দিয়ে দাও, আমি সব বন্ধ করে দিব, মামলা বন্ধ করব, নিউজ বন্ধ করব, আরো অনেক কিছু বন্ধ করব। আমি যত পর্যন্ত রাজকে পাবো না, আমাকে যত পর্যন্ত তুমি অ্যাকসেপ্ট না করবো সন্দিশা, আমি তত পর্যন্ত নিউজ করে যাব। আমার সম্মান তো গেছে, আমি তো রাস্তায় নামছি, আমার ফ্যামিলি আমার ছেড়ে দিছে, কিন্তু আমার জানে আমার শরীরে যদি একটা ফোঁটা আচর লাগবে, এই দায়িত্ব থাকবে সন্দীপ সাহার। কারণ টোটাল নাটকের গল্পকার হয়েছে সন্দীপ সাহা। সন্দীপ সাহাকে ছাড়া যাবে না। আজকে আমার যা যা হয়েছে সব কিছুর দায়ী সন্দীপ সাহা। আচ্ছা প্রশ্ন, আচ্ছা আপু একটু বলবেন যে আপনি অফ করো ভাইয়া। হ্যাঁ আপনি রাজের সাথে কোথায় কোথায় ঘুরছেন টানা 2-2.5 মাসে? টানা 2-2.5 মাসে রাজের সাথে আপনি কোথায় কোথায় ঘুরছেন? আপনি ভালো করে জানেন যে রাজ সেখানে যাইতে পারে। আপনি কি রাজকে কোথাও খুঁজেছেন নাকি না খুঁজেই সরাসরি নিউজ করতেছেন? একটু আমাদেরকে ক্লিয়ার করুন। বললে তোমরা ক্যামেরায় সরাতেই চাও না, আমাদের এই সুন্দর গানও গাইতে পারে। কি বার বলবো তোমাদের নিয়ে, বলো তোমাদের নিয়ে কি বলতে পারি। হ্যাঁ কি বলছেন? আই ক্যামেরা চালু করে দাও ভাইয়া। জি রোলটা দিয়ে দেন। হ্যাঁ ভাইয়া বলো। জি আমি বলছি যে আপু আপনি রাজের সঙ্গে টানা 2.5 মাস বিভিন্ন জায়গায় ঘুরছেন, বিভিন্ন জায়গায় গিয়েছেন, তো আপনি ভালো করে জানেন যে রাজ কোথায় যাইতে পারে। আপনি কি রাজকে সে সকল জায়গায় খুঁজেছেন কিনা, বা না খুঁজেই আপনি সরাসরি নিউজ করা শুরু করছেন কিনা একটু ক্লিয়ার করেন। ভাইয়া রাত যখন হারিয়ে যায় মানে লুকায় যায়, আমি টানা 1 সপ্তাহ ওয়েট করছি বিষয়গুলো বোঝার জন্য। তারপর থানায় গিয়ে আমি কমপ্লেন করি, তখনই আমি শুনতে পারি রাজের আম্মু আমার নামে কমপ্লেন করছে অলরেডি অনেক আগে। তার মানে কি আমি সময় নিয়েছি সব কাজে, যে আমি নিউজ করছি এটা কিন্তু অনেক, আপনি তো বুঝেন ভাইয়া, আমি কিন্তু 1 মাসের মাথায় গিয়ে আমি নিউজ করা শুরু করেছি। কেন? আমি তো চাইলে আরো আগে নিউজ করতে পারতাম, যদি আমার বয়ফ্রেন্ড হারা যায়, অধিকার রাত্রে চলে যায় সকালে আমি নিউজ করতে পারতাম, রাত্রে চলে যায় সকালে আমি মামলা করতে পারতাম, রাত্রে চলে যায় সকালে আমি থানায় গিয়ে কমপ্লেন করতে পারতাম না। আমি কমপ্লেন করেছি সময় নিয়ে, আমি মামলা করেছি সময় নিয়ে, আমি মিডিয়াতে নিউজ করেছি সময় নিয়ে, আমার সব কাজ সময় নিয়ে। আমি যত পর্যন্ত একটা সাবজেক্ট ক্লিয়ার না হই তত পর্যন্ত ওই কাজে আমি হাত দেই না। তার মানে কি আমি সব কিছু দেখে শুনে যাচাই বাছাই করে আজকে ক্যামেরার সামনে এসে কথা বলছি। সো আচ্ছা আপনি রাজের বাসায় গিয়েছেন, রাজের মায়ের সম্মুখীন হয়েছেন, তার থেকে মানে কি ধরনের প্রস্তাব পেয়েছেন আপনি যদি একটু খোলাসা করেন। আমি যখন রাজের বাসায় যাই রাজকে খোঁজার জন্য, রাজের আম্মু আমার কথা শুনে ফটাস করে দরজা লাগা দিছে। রাজনা বুঝতে পারছে যে আমি বাসার যে উনি বুঝতে পারছে যে আমি ওনার সাথে ঝগড়া করবো। আমার তো ঝগড়া করার কোনো প্রয়োজন নেই, আমার শাশুড়ি আমার রাজের মা, আমি কেন ঝগড়া করবো? বরঞ্চ তার সাথে কথা বলতে গিয়েছিলাম যে আমার রাজটা কই আছে, প্লিজ আমাকে অ্যাকসেপ্ট করো। আমার বলা গেছে আমি কিভাবে কথা বলবো রাজের মার সাথে? রাজের মা, রাজের দুলা ভাই সন্দীপ সাহা কোনোভাবে আমাকে কথা বলছে আমার সাথে। তারা বলে কথা বলার জন্য রুচি থাকতে হয়, আমার নাকি রুচি মানে আমার সাথে কথা বলতে তাদের রুচি নাই। আমি রাস্তাঘাটের মেয়ে, রাজের মা এগুলো বলে আমি রাস্তাঘাটের মেয়ে, আমার সাথে কথা বলার রুচি নাই। অথচ তোমার সন্তান তো আমাকে আকাশের চাঁদ মনে করে বুকে রাখছে, টানা 2 মাস আমার সাথে ছিল। আজকে তোমার পোলায় যদি আমাকে আকাশের চাঁদ মনে করে বুকে রাখে, তা তোমার সমস্যা কোথায় সন্দীপ সাহা? হিংসা লাগে রাজ আমাকে ভালোবাসে বলে? এই হিংসা আমি ছেড়ে ভালো হয়ে যাও। আমি যে তোমাদের পেছন ছাড়বো না এটা কি বুঝো নেই এখনো? আমি তো তোমাদের পেছন ছাড়ছি না। আমার রাজকে যত পর্যন্ত তুমি আমাকে না দিবা তত পর্যন্ত সন্দীপ সাহা রাজের মাকে বলছি আমি কিন্তু এই পেছন ছাড়বো না। আমার বাসায় তোমরা 100 বার লোকজন পাঠাও, কোনো লাভ হবে না। আমার বাসায় 100 বার লোকজন পাঠাবে, কোনো লাভ হবে না। কারণ মামলা আমি করেছি, আমার বাবা মা করে নাই। আমার বাবা মাকে যদি যে বলো যে আমি ওই আপনারা আসেন কোর্টে আসেন, আপোষে আসেন, আরে ভাই আপোষে আমার বাপ মাইব কেন? সম্পর্ক আমার, বাপ মার না। মামলা আমি করছি, বাপ মাই করে নাই। তা আপোষে এলে আমার সাথে আসো, মামলার সাবজেক্ট নিয়ে আসো, আমার সাথে আসো, আমার বাবা মা না। মামলা আমি করছি, মামলা আমি উঠাবো।
প্রেম আমি করছি, বিয়ে আমি করব, আমার বাপ মা করবে না। বুঝতে পারছো সন্দীপ সাহা? তুমি যে তোমার ফ্রেন্ডকে পাঠাইছো আমার বাপ মার সাথে কথা বলার জন্য, আমার বাপ মা কি করবে? বাপ মা তো প্রেম করে না রাজের সাথে। মামলা আমার বাপ মা করে না, মামলা আমি করছি। উঠাইলে মামলা আমি উঠাইতে পারবো, বাপ মা পারবে না। তো আমার সাথে আপোষে আসো, আমাকে অ্যাকসেপ্ট করো, আমি সব ঠিকঠাক করে দিব। আমি নিউজ করবো না, আমি মামলা করবো না, সব ঠিক হয়ে যাবে। আমি যতক্ষণ রাতকে না পাবো তত পর্যন্ত সঞ্জিত সাহা তোমার রাতের ঘুম হারাম। আমি তো তোমাকে একটা রাতও শান্তিতে থাকতে দিব না। আমার জীবন থেকে তো আমার সম্মান গেছে, ফ্যামিলি গেছে। তুমি কি মনে করো সঞ্জিত সাহা তুমি আরামে ঘুমাইতে পারবা? রাজের মাকে আমি বলছি একটা রাতও শান্তিভাবে ঘুমাতে দিব না আমি আপনাদের। আমার রাত যতক্ষণ আপনারা না দিবেন, আমার অধিকার যতক্ষণ না দিবেন সঞ্জিত সাহা, একটা রাত তোমাকে আমি শান্তিভাবে ঘুমাতে দিব না। এই নিউজ কন্টিনিউ থাকবে। আমি 100 জায়গায় নিউজ করবো, প্রতিদিন নিউজ করবো। আমি শুধু নিউজ না, নিউজের সাথে যদি আরো কিছু থাকে আমি সেটা করবো। আপু আমরা একটা ভিডিওতে আপনার দেখেছি আপনি একটা মেয়েকে হ্যাঁ আপনি এবার আমি আরেকটা বলতে চাই ভাইয়া, জি কন্টিনিউ। সেটা হচ্ছে যে আমার হেয়ার নিয়ে অনেক পাবলিক আমার হেয়ার নিয়ে অনেক কথা বলে যে আমি নাকি এক এক সময় এক একটা হেয়ার করি, এটা নাকি ফলস হেয়ার। হ্যাঁ, এটা ফলস হেয়ার। আমি যে চুলগুলো পরি প্রত্যেকটা চুল কত দাম আপনারা জানেন? আমি কি আপনার বাপের টাকা দিয়ে এই স্টাইল করি, আপনার জামাইয়ের টাকা দিয়ে স্টাইল করি যে আপনাদের কলিজা পুইরা যায়? হ্যাঁ, আমার টাকা আছে, আমার বাপের টাকা আছে, আমার বাপের টাকা দিয়া আমার টাকা দিয়ে আমি স্টাইল করি। স্টাইল করতে, ফ্যাশন করতে না টাকা লাগে, মাগনা কোনো স্টাইল করা যায় না। একটা লিপস্টিকের দাম কত আপনি জানেন? একটা ব্র্যান্ডের লিপস্টিক করে দেখেন তো। আর এই যে হেয়ার কথা বলেন না, এই হেয়ারগুলো বাংলাদেশের না, এই হেয়ারগুলা চায়না থেকে আনা হয়, ফ্রান্স থেকে আনা হয়। আপনি ফ্রান্সে যান, চায়না যান, তারপর কিনে আনেন, কিনে না এরকম স্টাইল করে দেখেন তো। ফ্যাশন করতে যোগ্যতা লাগে, টাকা লাগে। আপনার জামাই থেকে আমি টাকা নিয়ে এসে স্টাইল করি না। আমি প্রতিদিন এক একটা হেয়ার করবো। আপনাদের সমস্যা কোথায়? আমার টাকা আমি চলবো, আমার টাকা আমি স্টাইল করবো, আমার টাকা আমি হেয়ার স্টাইল করবো, আমার টাকা আমি ড্রেস করবো। এখানে জনগণের ফুটকি চলে কেন? হ্যাঁ, কেন চলবে? আমার জীবন আমি যেভাবে বলতে সেভাবে পাস করবো। আপনারা জনগণ একটা কথা বলতে পারবেন না, বলে ভালো কথা বলবেন, খারাপ কোনো কথা বলবেন না। প্রতিদিন একই রকম এক একটা চুল পড়ে। হ্যাঁ, আমার টাকা 100 বার যার মধ্যে তাই করবো। আপনাদের সমস্যা কোথায়? আচ্ছা, তাহলে কি আপনি আপনার আসল চুল থেকে নকল চুল লাগিয়ে করেন? না, হ্যাঁ আমি নকল চুল পরি কারণ আমার পছন্দ ভালো লাগে। আমার এক এক সময় এক একটা হেয়ার কালার ভালো লাগে, আমার ডিজাইন ভালো লাগে। আমি তো আমার অরিজিনাল চুল আমি এরকম খালি কালার আর কাট করবো না। আমি যদি আমার অরিজিনাল চুল এরকম প্রতিদিন কাটি, প্রতিদিন কালার করি, তাহলে আমার অরিজিনাল চুল থাকবেই না। হ্যাঁ, এটা বলতে পারেন যে আপনার অরিজিনাল চুল আমি দেখতে চাই। আমার যখন মন চাইবে আমি অরিজিনাল চুলে ক্যামেরার সামনে দাঁড়াবো, কিন্তু এখন মন চাই না, আমি দাঁড়াই নাই। এইসব কথা বলবেন না যে এক এক সময় এক একটা চুল পড়ে। আমার ভালো লাগে করি, আমার টাকা আছে আমি করি, আপনার বাপের টাকা দিয়ে করি না। আপনি এরকম ফ্যাশন করেন তো যান, তাহলে বুঝবো। আচ্ছা, আপনি যখন এই চুলগুলো খুলে ফেলেন তখন কি আপনার মাথায় যে বেল না যেন টাক পড়ে তখন কি ওইরকম থাকে? কেন টাক থাকবে? আশ্চর্য, আমি তো বলেছি আমি আমার অরিজিনাল হেয়ার নিয়ে আসবো আমার যখন মন চাইবে। এটা নিয়ে আমি একটা নিউজ করবো, কোনো সমস্যা নাই। না, মানে হচ্ছে আপনি তো এখন আলগা চুল লাগানো, হ্যাঁ। তো এটা নিচে কি আপনার আসল চুলটা কি বড় নাকি ছোট? আমার আসল চুল হচ্ছে আপনার এতটুকু, এবং সেটা কার্লি। এবার আমি আমার আসল চুল নিয়ে অবশ্যই লাইভ করব, নিউজ করব, সেটা একটা সময় গিয়ে। আমার এখন মন চাইছে, আমি এখন আসবো না। আমার যখন মন চায় যেটা আমি সেটাই করি। অনেকে প্রশ্ন, নুপুরে তো যথেষ্ট বয়স হয়েছে, এখন বিয়ে কেন করে নাই? আমার মন চায় নাই। আমার যখন যেটা মন চায় সেটাই করি, কারণ আমার লাইফ, আমার ডিসিশন, আমার ফিলিংস সবকিছু ডিপেন্ড করে আমার ভেতরে, আমার বাবা মার না, কোনো জনগণের না। জীবন আমার জীবন আমি খাবো, কি করবো, কোথায় থাকবো, এটা আমার সাবজেক্ট। জনগণের না, আমার বাপ মা না। যেখানে আমার বাপ মার কথা শুনে জনগণের কথা শুনে কোনো প্রয়োজন নাই। বলে ভালো করে বলে আমি আমার নিউজ কোনো প্রয়োজন নাই। আমাদের সমাজ আপনার কাছে কি শিখবে? কি শিখবে? সমাজ এতটুকু শিখতে পারে একজন নারী নিজের অধিকার কিভাবে আদায় করতে হয়, একজন নারী কিভাবে প্রতিবাদী হয়, একজন নারী কিভাবে নিজের অধিকার আদায় করে সমাজকে দেখাতে পারে যে এখনো সমাজে নারীরা অবহেলায়, কখনো প্রতারণার শিকার হবে না। প্রত্যেকটা নারীকে বলতে শিখতে হবে, কথা বলতে জানতে হবে, নিজের অধিকার কোথায়, নিজের জায়গাটা কোথায় সেটা জানা দরকার প্রত্যেকটা নারী। কিন্তু আমাদের বাংলাদেশে অনেক নারী সম্মান নেই।
বাঁচতে শিখবে না? কেন হয়? একজন কমেন্ট করছে যে আপনি কেন নকল চুল নিয়ে ঘুরছেন, আপনার আসল চুল তাকে দেখাতে বলছেন। আমার যখন বলছিলাম তখন দেখাবো, আমি তো আপনার জন্য বাঁচি না, আমি তো আমার জন্য বাঁচতেছি। আমি যদি আমার জন্য বেঁচে থাকি অবশ্যই আমি আমার ইচ্ছা মতো চলবো, আপনি তো আপনার ইচ্ছা মতো চলবো না। আসলে কি নকল চুল লাগিয়ে ঘোরাফেরা করে এটা কি ঠিক? আমার ভালো লাগে, কোনটা ঠিক না সেটা তো আমি বুঝি না। আমার যেটা ভালো আমি সেটা করবো। এখন টপিকটা চেঞ্জ করে আমরা অন্য কথা যাবো। জি আপু, একটু বলবেন যে আপনি এই যে পোশাক আশাক বা আপনার যে ফেসটা যে ক্যামেরার সামনে নিয়ে আসেন, আসলে কত টাকা খরচ হয় আপনার এই ফেজের পিছনে? আমি এটা বলবো না। একটু শেয়ার করেন, না আমি এটা বলবোই না। অনেকে না, জানতে এই যে চায়। আপনি প্রতিদিন তো চেঞ্জ করেন, আপনাকে এক এক সময় আপনি এক এক আসলে কত ধরনের টাকার ভিডিও মালিক? দেখতে পায়। আপনি আসলে কত টাকার মালিক এটা একটু জানতে চাচ্ছে, কারণ আপনি মানুষের ভুল ভাঙায় দেন। আপনি কি করেন? আমি অনলাইনে কাপড়ের বিজনেস করি, কাপড় সেল করি। আমার শোরুম আছে আপনার ইস্টার্ন মল্লিকাতে। এই তো কাপড়ের বিজনেস আমার। আপু আপনার পোশাক নিয়ে অনেকের প্রশ্ন যে আপনি এক এক দিন এক এক রকমের পোশাক পরে আসছেন, আপনার আউটফিট নিয়ে মানুষ অনেক কিউরিয়াসিটি আছে, আসলে মানে এটা রহস্যটা কি, মানে পোশাক নিয়ে আসলে ওই যে আমি বলছি না যে আমার খাওয়া, আমার ঘুম, আমার চয়েস, নিজের আমার একান্ত সাবজেক্ট। আমার যখন যেটা ভালো লাগে আমি তখন সেটাই করি। মানে আসলে মানুষের জায়গাটা হলো আপনি ওয়েস্টার্ন কালচার বা ছোটখাটো পোশাক পরে ঘুরে বেড়াচ্ছেন, এটা আসলে মেনে নিতে পারতেছেন ভাই আসলে এই যে ছোট ড্রেস বা আপনার এই যে ওয়েস্টার্ন ড্রেসগুলো না এখন না, আমি মিডিয়া শুধু না, আমি ছোটবেলা থেকেই ফরক পরে বড় হয়েছি, প্যান্ট পরে বড় হয়েছি। মানে আমার একদম ফ্যামিলিগতভাবেই এমন। আমি কখনো এই যে শাড়ি, 3 পিস এগুলো ক্যারি করতে পারি না। আমি ওই কিছুদিন আগে শাড়ি পরে নিউজ করছি, তখন কিন্তু আমি ঠিকঠাক হাঁটতে পারছিলাম না। এটা হলো জনগণ দেখে না, কিন্তু সাংবাদিক ভাইয়েরা অবশ্য দেখছে আমি শাড়ি ক্যারি করতে পারছি না। তারপর আমি 3 পিস পরে আমি ওড়না ক্যারি করতে পারি না, কারণ হচ্ছে আমি যেটা ইউজ টু, সবসময় আমি যেটা পরে আরাম পাই আমি ওগুলোই পরি। এখন এটা হয়তো অনেকের কাছে পছন্দ না, কারণ বাংলাদেশে অনেকেই বলে এটা বাংলাদেশের কান্ট্রিতে এরকম ওয়েস্টার্ন কাপড়টা ঠিক না। কিন্তু এখন আমি কি করবো, আমার যেটা পরে আরাম লাগে, আমি যেটা পরে মানে শান্তি পাই, আমি তো ওইটাই পরবো। আমি তো কখনো কারো কথা শুনে নিজেকে রাখতে চাই না, আমি তো আমার মতো রাখতে চাই। আমি সবসময় আমার মন কি চায় আমি সেটাকে ফিল করি, আমি কখনো কারোর কথা শুনি না। তো আমার যেটা ভালো লাগছে, আমাকে দেখতে যেটা ভালো লাগে, আমাকে যেটা পরে আমি আরাম পাই, আমি সেভাবেই থাকবো, সেভাবেই চলবো। নারীর সৌন্দর্য আসলে কোথায়? পোশাকে? একটা নারীর সৌন্দর্য হচ্ছে তার বিহেভিয়ার, তার ব্যবহারটা কেমন। আমরা যখন একটা নারীকে দেখি, দেখবেন অনেক পুতুলের মতো অনেক সুন্দর, কিন্তু ওই নারী না ঠিকঠাক কথা বলতে পারছে না বা কাউকে সম্মান দিতে পারছে না, তখন কিন্তু তাকে কেউ ভালোবাসবে না। আবার দেখবেন অনেক নারী রাস্তায় ফকির, ভিখারি মহিলা, এত নোংরা শরীর, দেখতে অতটা সুন্দর না, কিন্তু তার বিহেভ এত সুন্দর, তার মুখে এত সুন্দর একটা স্মাইল, এত সুন্দর হাসতে জানে, তার হাসি দেখে, তার কথা শুনে মানুষ তার বন্ধু হয়ে যায়। তো একটা নারীর সৌন্দর্য তার ব্যবহারে, তার মেকআপ, তার কস্টিউমে না। ছোট পোশাক কি শুধু পুরুষদেরকে আকৃষ্ট করার জন্য? আপনার কি মনে হয়? একটা পুরুষ কখনোই ওই নারীদের পোশাক দেখে তাকে পছন্দ করে না, আমার কাছে মনে হয়। পুরুষ মানুষ মেয়েদের তার যোগ্যতা দেখে, সে মেয়েটা কেমন, কথাবার্তা দেখতে কেমন, তার কর্ম কেমন, তার চরিত্র কেমন, তখনই একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করে, আমার কাছে মনে হয়। ড্রেস কোনো সাবজেক্ট না। আচ্ছা, আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে গিয়া আপনি এই যে আমরা দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে যে রেডি হ্যাঁ, লাগানো যাচ্ছে না, এই জামাটা আচ্ছা continue. আচ্ছা, আপনি একটু বলবেন। আপনি সোশ্যাল মিডিয়াতে আমরা যতটুকু দেখেছি যে আপনি রাজের বাসায় গিয়েছিলেন এবং এক লোক একটা গেঞ্জি পরে, আমরা আসলে চিনতে পারিনি, সে বারবার বলতেছিল যে আপনি মুসলমান হয়ে একটা হিন্দু ছেলেকে ভালোবেসে এত কিছু করতেছেন, আপনি কি আসলে কি মুসলমান দেশের জাতির দেশে কলঙ্ক? এই জিনিসটা আপনি আসলে কি বলবেন? আচ্ছা, যে লোকটা বলেছে ও কিন্তু দারোয়ান, মানে রাজের বাসা আগে যে দারোয়ান ছিল ওই দারোয়ানের সিনিয়র দারোয়ান, মানে উনি হচ্ছে প্রধান। আর আগে দারোয়ান কিন্তু এখন নাই, চাকরি শেষ। তো যিনি সিনিয়র আছে ওনাকে রাখা হয়েছে, এবং সে আগে আমাকে বুঝতে চেয়েছে, তারপর গিয়ে সে আমাকে এই কথাগুলো বলেছে যে আপনি কি মুসলিম কান্ট্রিতে থেকে আপনি যে ঘটনাগুলো ঘটিয়েছেন, আসলে আপনি হিন্দু না মুসলমান? এখন আমার কথা ভাই, আমি তো হিন্দু মুসলমান বুঝি না, আমি শুধু বুঝি আমার রাজকে, আমার সম্মানকে। আমার রাজ যেখানে নাই সেখানে আমি কিভাবে থাকবো? আর সেখানে ধর্ম কোথায়? আমি আমার রাজকে ছাড়া কিছু বুঝি না।
আমার রাজই চাই। সো রাজের জন্য আমি আমার ফ্যামিলি ছেড়ে দিছি। সো আর কি ছাড়তে হবে দেখবো, আরো কিছু যদি লাগে আমি করবো। মানে তার মানে আপনি কি ধর্ম ছেড়ে দিতে চাচ্ছেন? প্লিজ আমি এটা নিয়ে আর কথা বলবো না, কারণ অনেকবার বলেছি এই কথাগুলো, অন্য কথা যেতে হবে। ভাই আচ্ছা, তখন তো আপনি চুপ করেছিলেন, মানে আমরা ভিডিওতে যেটি দেখতে আসলে পেয়েছি। বিষয়টা কি, আমি ফার্স্ট টাইমে রাজের বাসায় যখন যাই, আমি চাইনি দারোয়ানের সাথে, রাজের মার সাথে আমার কোনোভাবে ঝগড়া হোক, কারণ আমি আমার ধৈর্য কিন্তু নাই, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। মানে আমার মাথা গরম একটুতে হয়ে যায়, আর মাথা গরম হয়ে গেলে আমি যে কি বলি আর কি করি আমার মাথা হুঁশ থাকে না। এই জন্য আমি চিন্তা করছি যে আমি একটু চুপ থাকি, কিন্তু আমি চুপ থাকতে পারি নাই। দারোয়ান আমাকে চুপ থাকতে দেয়নি, রাজের মা আমাকে চুপ থাকতে দিল না। তারা চাইছে আমি চিৎকার করি, তারা চাইছে আমি ক্যামেরার সামনে এসে চিৎকার করি, তারা চাইছে তাদের ছবি দিয়ে আমি নিউজ করি। আজকে আমি যা যা করতেছি সঞ্জিত সাহার জন্য, আমি যা যা বলতেছি রাজের মার জন্য, তো আমাকে কেউ সুস্থ থাকতে দেয়নি। রাজের মা দিল না রাজের দুলাভাই দিল, আমি তো এই বারবার করবোই। আমি তো 100 বার বলবো সঞ্জিত সাহাকে, সঞ্জিত সাহা তুমি যেহেতু তোমার ফ্যামিলির দায়িত্ব নিয়েছো, তেমন করে তোমার ফ্যামিলি যেরকম আমার সাথে 2 মাস সময় কাটাইছে, সেই সময়ের জন্য তোমাকে একটা সমাধানে আসতে হবে। সমাধানটা হচ্ছে আমাকে বিয়ে দিতে হবে, কারণ তোমার শালাকে আমি ছাড়বো না, তোমাকেও ছাড়বো না, তোমার মার শাশুড়িকেও ছাড়বো না। আচ্ছা আচ্ছা, আপনি বলেছেন যে আসলে ওই বাসার নিচে দারোয়ান ছিল, আমরা দেখলাম অলওয়েজ নিয়েছিল, আসলে একজন দারোয়ানের কাছে অলওয়েজ থাকে, আমরা তো জানি যতটুকু পুলিশ ছিল। আরে না, কিসের পুলিশ ছিল? পুলিশের পোশাক পরা ছিল, কিন্তু পুলিশের পোশাক পরা ছিল না। যদি বলি সিভিলে ছিল? না না না, কোনো পুলিশ না। কিসের পুলিশ? সে বলছে সে দারোয়ান। আর দারোয়ান যদি বলে যে দারোয়ান যদি পুলিশও যদি বলে যে আমি দারোয়ান, আমার কাছে মনে হয় না তার কথা, তার বিহেভ, তার যে মানে যতটুকু দেখছি আমার কোনো পুলিশ মনে হয় না, কারণ একটা পুলিশ কখনো এরকম ভাবে কথা বলে না। আমার কাছে তো আমি যেহেতু রাতের বাসায় 2 দিন ছিলাম, পুলিশ আসছে কিন্তু আমার সাথে কথা বলেছে। পুলিশের কথা, পুলিশের ব্যবহার দেখলেই বোঝা যায় যে কোনটা পুলিশ কোনটা দারোয়ান। একটা মানুষ ওচা লম্বা হইলে, স্বাস্থ্য ভালো হইলে কি পুলিশ হয় নাকি? নো, পুলিশটা ওটা দারোয়ানের ছিল। আসলে মানুষ বলছে আপনাদের জন্য নাকি সমাজ নষ্ট হচ্ছে, আপনার কি মনে হয়? ভাই, সমাজ কিভাবে দেখবে সেটা সমাজের ব্যাপার। আমি তো একটু আগে বলেছি, সমাজ কিভাবে দেখবে এটা সমাজের ব্যাপার। সমাজ এটাকে ভালোভাবে দেখুক, ভালো হবে। সমাজ যদি নেগেটিভ দেখে, নেগেটিভই হবে। আমি কি ভাববো সেটা আমার তো ভাবনার বিষয়। মনে করেন আমি আপনাকে বলবো ভাইয়া আমাকে বিশ্বাস করেন, আমি কিন্তু এটা বলি নাই। এখন আমি কি আপনাকে জোর করে বিশ্বাস করাতে পারবো না, কারণ মনটা তো আপনার। নেগেটিভ নিয়ে কথা বলতে চায়, কারণ ভাইরাল বলে কথা। এখনকার মানুষ তো যে নেগেটিভটা বলতে চায়, নেগেটিভ দেখতে চায়, এটা হলেই ভাইরাল হয়। তার মানে কি আপনি নেগেটিভ বলে ভাইরাল হতে চাচ্ছেন? আমি তো নেগেটিভ বলি নাই, আমি পজিটিভ বলছি। আমার ভালোবাসাটা আমি চাচ্ছি, এটা কি নেগেটিভ? আচ্ছা, লিভ টুগেদার নিয়ে আপনার মানে মতাদর্শটা কি? মানে আপনি কি বিশ্বাস করেন লিভ টুগেদার? লিভ টুগেদার বিশ্বাস বলতে আপনি তো দীর্ঘ 2 মাস ছিলেন। ভালোবাসা বাইরে কিছু নেই। না, সমাজ তো এটাকে খুব বাজে চোখে দেখে। এটা নিয়ে আপনি কি বলতেছেন সমাজের? যারা বাজে চোখে দেখে না, তারাও দেখেন গিয়া কারো না কারোর সাথে পরক্রিয়া করতেছে। জেন্টল বাংলাদেশে এখন কেউ নাই। ওই ঘুমটা করে খেমটা নাচছে, এটা বুঝেন না? যারা বেশি ঘুমটা করে তার বেশি খেমটা নাচায়। আচ্ছা আপু, আপনি এই যে ব্যস্ত সময় পার করছেন, আপনার বিজনেসটা মূলত কিভাবে চলছে? এখন আমি বিজনেসে নাই, কারণ রাজের সাথে যখন আমার একদম কন্টিনিউ সম্পর্ক চলছিল, তখন আমি একদমই মানে ওইখান থেকে সরে আসছি, কারণ সময় তো পাইনি। রাজ আমাকে টানা এই রুমের ভেতরে 24 ঘন্টা রেখে দিত, রুম থেকে আমাকে বের হতে দিত না। তা আমি কিভাবে কাজ করবো? আচ্ছা গেল। এরপরে আমার যে এখন যে ব্যবসা, এখনো করতে পারতেছি, কারণ এখন তো আমি আমার বাসায় থাকতে পারতেছি না, আমি আমার কাজগুলো করতে পারছি না, কারণ সঞ্জিত শাহ রাতের মা আমাকে এতটাই মানে রাস্তায় নামা দিছে, আমার আসলে এখন আমি আমাকে চিনি না। ব্যবসা করবো কখন? দোকান করা সম্ভব না। আচ্ছা, দোকান বন্ধ করে দিছে। হ্যাঁ, আরেকটা বিষয় হলো, বিয়ে করার আগে কি আসলে লিভ টুগেদার করা উচিত? মানে মানুষটাকে চেনা জানা কি উচিত আগে? দুজন মানুষ দুজনকে। এখন কিন্তু আমি বাজে ভাবে বলবো। হ্যাঁ, আপনার মতামত। বলবো শুধু ওই টাইপের কথা না বললেই হবে। হ্যাঁ, আমি এখন বাজে ভাবে হ্যাঁ, বলেন। বলবো। ওকে বলেন, সমস্যা নেই, ওইটা বলেন না প্লিজ। মানুষের শরীর, এই যে শরীরটা, হুম, প্রত্যেকটা মানুষের তো শরীর আছে না, শরীরে যে একটা উত্তেজনা, ফিলিংস যখন উঠে, কোনো ছেলে বা কোনো মেয়ে এটাকে ধরে রাখতে পারে, এই আমি যাবো না, আমি করবো না, আমি দিব না। একবার বুকে হাত দিয়ে প্রত্যেকটা ছেলে মেয়ে বলেন তো, যখন ওই সময়টা আসে কেউ পারে?
পারে না। বাবা মেয়েকে লাগাইতেছে না, বাবা কিভাবে তার মেয়েকে লাগাইলো? যাকে জন্ম দিছে তার মেয়েকে কিভাবে করে? আপনারা কিন্তু রিপোর্টার, বাংলাদেশে অনেক ক্রাইম হচ্ছে বাবা মেয়েকে করছে না? আপনারা সাংবাদিক ভাইরা তো জানেন, সে নিউজ আপনারা করেন। তো আমার প্রশ্ন, যদি বাবা মেয়েকে করতে পারে তাহলে রাজ আমি কেন করতে পারবো না? রাজ আমাকে ভালোবাসছে, আমিও রাজকে ভালোবাসছি। ভালোবাসা থেকে আমাদের কিস করা হতেই পারে, হাত হতেই পারে, ফিজিক্যাল হতেই পারে। না, বিয়ে ছাড়া কি এটা আদৌ সম্ভব কিনা আপনার কি মনে হয়? বললাম না, উত্তেজনা যখন উঠে তখন মানুষের মধ্যে বিয়েটা থাকে না, তখন শুধু থাকে কি কখন আমি খাবো। আচ্ছা, এখনকার মেয়েরা তো মানে ডাবল টাইমিং করতেছে, কেউ ট্রিপল টাইমিং করতেছে, 1 জন 3 জন 4 জনের সাথে করতেছে। কিন্তু আপনি কেন রাজের সাথে 2 মাস ছিলেন, এনজয় করেছেন, এখনো কেন রাজকে নিয়ে পড়ে আছেন? কারণ রাজকে সত্যি ভালোবেসেছি, এই ভালোবাসা হয়তো আমি আর কারো মাঝে পাবো না। যদি রাজকে না পান তাহলে আপনার লাস্ট কি করা? যদি একেবারে পাবেন না, রাজকে পাবো না, আমি এটা জীবনে বিশ্বাস করবো না। কারণ হয়েছে কিছু সাবজেক্ট আছে যেটা আমি বলতে চাচ্ছি না, প্লিজ এটা আমি বলবো, এটা আমার রাজের। তো তুই তোমার লাইভ আছে ক্যামেরাটা off মেজাজ করো। খারাপ হচ্ছে। এই ড্রপ করো। হ্যাঁ আপু, আমি একটু অফ করো, আমি Okay, একটু okay. বসতে চাই, আরাম করে। কোথায় বসবা? তোমার মাথায় বসো। হাসছি। তুমি লেট করছো কেন? সমস্যা নেই। কালকে তো ফ্যানটা দাও না, একটা ফ্যানটা দাও না প্লিজ। এই ফ্যানটা দেন। তুমি কি চাপাবা?